আজকের গন্তব্য সমুদ্রপৃষ্ঠ থেকে হিমাচলের 12,000 ফিট উচ্চতার সবথেকে ভয়ঙ্কর এবং সবথেকে সুন্দরতম গ্রামগুলো, যেখান থেকে দেখতে পাওয়া যায় মহাদেবের কিন্নর কৈলাস, যেখানে দেখতে পাওয়া যায় হিমাচলের সবথেকে বিখ্যাত আপেলের গ্রামকেও। আজকের এই পর্বের ঠান্ডা শিহরণে আমি রওনা দেব ভারতের শেষ গ্রাম চিটকুল থেকে প্রথম দিনে কল্পা এবং দ্বিতীয় দিনে স্পিতি ভ্যালির আগের গ্রাম নাকোতে। এই পর্বে আমি কভার করব ভারতের 5 নম্বর বিপজ্জনক হিন্দুস্থান তিব্বত পাহাড়ি রোডের গভীর ভয়ানক দৃশ্য এবং সাইট সিনে সাংলা, রেকম্পিও, কল্পার অব্বিট সৌন্দর্য তথা কিন্নর কৈলাসের দর্শন থেকে নাকোর মোনাস্ট্রি ইত্যাদি। আর তার সাথে রয়েছে দুটো দুর্দান্ত লোকেশনে রাত্রিবাস। চলুন তাহলে এইবার শুরু করা যাক আজকের পর্বে চিটকুল থেকে একদম কিন্নর কৈলাস। গত পর্বে আমার এই জার্নি শুরু হয়েছিল মে মাসের শেষের তারিখে হাওড়া স্টেশন থেকে নেতাজি এক্সপ্রেস ধরে। ট্রেন জার্নি করে আমি পৌঁছেছিলাম চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে। তারপর প্রথম দিনে গাড়ি নিয়ে সিমলা হয়ে নারকান্ডা এবং তারপর দ্বিতীয় দিনে ভারত তিব্বত সীমান্তের শেষ গ্রাম চিটকুল, যে ভিডিওগুলো আপনারা গত পর্বে দেখেছেন এবং যদি না দেখে থাকেন তার প্লেলিস্ট চ্যানেলের মধ্যে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি অলরেডি। হ্যালো বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। এখন আমি আছি চিটকুলে। আজকে এখান থেকে শুরু হতে চলেছে হিমাচলের একটা নতুন পর্ব কল্পা। কল্পা মানেই জানেন আপেলের দেশ, তো সেটা কতটা সার্থক সেটা আপনাদেরকে দেখাবো এই পুরো ট্রিপে। আর আজকের এই জার্নিটা আমার কাছে একদমই নতুন, প্রথমবার আমি এই হিমাচলে এসেছি, মানে এইদিকে যে স্পিতি ট্যুরটা করছি। তো এর আগের পর্বগুলো আপনারা দেখেছেন, অবশ্যই ফলো করেছেন হয়তো, তো কীভাবে আমি এই জায়গা পর্যন্ত এসেছিলাম। এই যে চিটকুলটা, এটাও ছিল খুব সুন্দর একটা গ্রাম। তো এখন আমাদের সময় হয়েছে আমাদের এই বাসস্থান ছেড়ে ব্যাগপত্র একদম রেডি করে গাড়িতে করে রওনা হয়ে যাও একদম সোজা কল্পার উদ্দেশ্যে। আর তার আগে রয়েছে দারুণ দারুণ কিছু সাইট সিন, যেগুলো আমরা আসার সময় এখানে কভার করতে পারিনি। এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ি, এই গাড়িতে করেই টোটাল আমরা হিমাচল ট্যুরটা করছি। আমাদের 2 দিন কমপ্লিট হয়েছে আর আজকে হচ্ছে আমাদের 3য় দিন। আর এই যে চিটকুল ভিলেজটা আছে না, এর হচ্ছে হাইট 11,320 ফিট। মানে বুঝতে পারছেন তো কতটা উচ্চতা ছিলাম আমরা। বেশ ভালো পরিমাণে ঠান্ডা যাওয়ার সময় ফিল করছি এখন। আর এই জায়গাতে কালকে যখন আমরা আসছিলাম এখানে, মানে গতকাল, তখন এখানে আমরা রাত্রের সময় প্রবেশ করেছিলাম। তো ওই সময় এখানের যে কী সৌন্দর্য রয়েছে, এখানে দেখার মতো কী রয়েছে সেই সম্পর্কে কোনো নলেজই ছিল না। কিন্তু আজকে যাওয়ার সময় যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বাঁ পাশ দিয়ে এখন বয়ে চলেছে, এটা হচ্ছে বাসফা রিভার। আর তার সাথে এখানে পাশের কিছু পাহাড়ের শ্রেণী আছে যেখানে পুরো বরফ পুরো হয়ে জমে রয়েছে। আর এখনের যে সময়, এটা হচ্ছে জুন মাসের একদম প্রথম তারিখ। মানে এখনের সময় এখানে ঘুরতে আসলেও এত যে ভালো পরিমাণে বরফ দেখতে পাওয়া যায় এখানে, সেই জিনিসটা সচক্ষে দেখলাম। তো আপনারাও যদি এই স্পিতি ট্যুর করেন এই মান্থে, তাহলে এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে হচ্ছে বরফের দর্শন তো পেয়েই যাবেন। এছাড়াও এর আগে যেসব জায়গাতে আমরা ভ্রমণ করব সেই সব জায়গাতেও একদম ভারী পরিমাণে বরফ রয়েছে। আর তার সাথে আপেলের ভ্যালি দেখতে পাবো আজকে আমরা যেই জায়গাতে যাচ্ছি সেই জায়গাতে। চিটকুল থেকে যখন আমরা কল্পাতে গিয়ে পৌঁছবো, তখন আমাদেরকে সাংলা হয়ে, মানে যে দিক থেকে আমরা কালকে আমরা এখানে এসেছিলাম, সাংলা হয়ে তারপর ন্যাশনাল হাইওয়ে 5 ধরে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আর যাওয়ার পথে দুর্দান্ত কিছু ভিউ পড়বে। কিছু দেখবেন ঝাউ পাইনের ফরেস্ট আছে, কোথাও দেখবেন ভাঙাচোয়া রাস্তা, কোথাও দেখবেন পাহাড়গুলো সব ঝুলে রয়েছে একদম চোখের সামনে। দেখলে হয়তো ভয়ও লাগতে পারে, কিন্তু যারা হচ্ছে অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের কাছে এই জিনিসগুলো কিচ্ছু না। সত্যি কথা বলতে কালকে এই যে আসছিলাম এবং আজকে যে ফিরে যাচ্ছি, আমার কিন্তু এতটুকু ভয় করছে না। খুবই সুন্দর জায়গা, আপনাদেরকেও বলবো অবশ্যই আসুন। আর চিটকুল থেকে কল্পার যে ডিস্টেন্স, সেইটা হচ্ছে অ্যাপ্রক্স ওই 61-62 কিলোমিটারের মতো। পৌঁছতে মোটামুটি সময় লেগে যায় প্রায় 4 ঘন্টার কাছাকাছি। মানে সকাল যদি 10টায় যদি বেরোনো হয় এখান থেকে চিটকুল ছেড়ে, তাহলে দুপুর 2টোর আশপাশ কিংবা 2:30টার আশপাশ পৌঁছে যাওয়া সম্ভব। কিন্তু যেহেতু রাস্তায় যেতে যেতে কিছু হচ্ছে ভিউ পয়েন্ট পড়বে, যেসব জায়গাতে দাঁড়াতে ইচ্ছে করবে, তো সেই জন্য মোটামুটি আজকে আমাদের সারাটা দিন কাভার হয়ে যাবে পৌঁছতে। এখন এই মুহূর্তে আমরা যাচ্ছি কিন্তু একটা নতুন জায়গায়,
মানে এই রুটে আপনারা হয়তো অনেকেই এসেছেন, কিন্তু অনেক ট্যুরিস্ট আছে যারা হচ্ছে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে দেন। তো তারই মধ্যে একটা হচ্ছে জায়গা রয়েছে যেটার নাম হচ্ছে কামরূপ ফোর্ট। ঠিক এই জায়গাটা গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে, একদম টপ পর্যন্ত কিন্তু গাড়ি যায় না, প্রচণ্ড ঢালু রাস্তা। এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে লেখা রয়েছে কামরূপ ফোর্ট বলে। আর এই রাস্তায় যখন যাবেন এখানে দেখবেন বেশ কিছু প্রাকৃতিক সব ঝর্ণার জলধারা আসছে, দেখতে পাচ্ছেন এই যে আওয়াজটা। আর চারপাশে যেই দিকে তাকাবেন সেই দিকে রয়েছে আপেলের বাগান। এই যে দেখছেন পেছনে এই দিকে রয়েছে আপেলের বাগান, ডান দিকে এই দিকে রয়েছে আপেলের বাগান। এই দেখুন ছোট্ট ছোট্ট জলের সব সোর্স, এই জলগুলো আসছে পাহাড়ের একদম টপ থেকে। আর এই রাস্তাটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, বেশি মানুষের এই রাস্তায় আনাগোনা নেই। জায়গাটা যেহেতু একটা অফবিটের মতো, সেই জন্য অনেক মানুষ আছে যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা তো করে, কিন্তু এই জায়গাগুলো মিস করে দেয়। কিংবা অনেক হচ্ছে গাড়ির ড্রাইভার থাকে যারা বলেই না যে এখানে দেখার মতো একটা সুন্দর জায়গা রয়েছে। এখন প্রায় ওই 7 মিনিটের মতো পায়ে হেঁটে আসছি। এই জায়গায় আসার পরে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা রাস্তা। চারিপাশে এখানে আপেলের বাগান রয়েছে, তার সাথে আপেল ধরে রয়েছে এখন। তো এখন আপেলগুলো একটু ছোট ছোট সাইজের, কিন্তু কিছুদিন পর থেকে যত মানে বড় হবে আপেলগুলো না, ততটা একটা কালার একটা ধারণ করবে। এখানে রাস্তাটা একটু সরু, মানে দুটো মানুষ পাশ দিয়ে পায়ে হেঁটে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে। সামনে রয়েছে একটা টেম্পল আর তার সাথে সেই ফোর্ট। আর এই জায়গাটা দেখবেন আশপাশের জঙ্গলটা না কিছুটা ঘন, কিন্তু এগুলো জঙ্গল না, এখানে প্রচুর লোকালিটি আছে, অনেক মানুষজন এখানে থাকে। নিচে এটা হচ্ছে আপেলের ভ্যালি। এই জায়গা থেকে পাহাড়ের ভিউটাকে দুর্দান্ত লাগছে দেখুন। এখানে সব বাড়িঘরগুলো সব থাকে থাকে একদম পাহাড়ের টপ পর্যন্ত চলে গেছে। মানে কীভাবে এখানে সব মানুষ সব যাওয়া আসা করে সেই জিনিসটাই বুঝতে পারছি না। আর এই জায়গা থেকে না একটা সিঁড়ি আছে, মানে এখানে যে ফোর্ট আছে লেখাও রয়েছে এখানে। এই ফোর্ট এবং এই ফোর্টের রাস্তা বহু বছরের পুরনো, সেই কোন রাজাদের আমল ছিল সেই তখনের সময় তৈরি করা। এই হচ্ছে ফোর্ট আর এটা হচ্ছে এন্ট্রি গেট। এই কামরূপ ফোর্টের ওপরে আসার পরে এই জায়গার পরিবেশটা কিন্তু খুব সুন্দর। এখানে দুটো জিনিস দেখতে পাবেন, একটা হচ্ছে এই যে ফোর্ট আছে, আর 2 নম্বর এখানে হচ্ছে মন্দির রয়েছে, মানে একসঙ্গেই একই গেটের মধ্যে দিয়ে। এখানে মন্দিরের মধ্যে রয়েছে এখানে বদ্রীনাথ আর তার সাথে কামাখ্যা দেবী। আর এই মন্দিরে এন্ট্রি করতে গেলে একটা হচ্ছে রুলস রয়েছে, যেটা দেখবেন মন্দিরে যখন প্রবেশ করবেন বাম পাশে লেখা রয়েছে, মানে কী কী জিনিস পালন করতে হয়, কী করলে এই মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় না। তো আপনাদেরকে শর্টকাটে বুঝিয়ে দিই, যারা ভেজিটেরিয়ান তারা এই মন্দিরে অনায়াসে প্রবেশ করতে পারবেন, এবং যারা ননভেজ খান তারা গত 24 ঘন্টার মধ্যে যদি ননভেজ যদি না খান তবেই কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে পারবেন, তাছাড়া প্রবেশ করতে পারবেন না। তো বুঝতেই পারছেন কালকে চিটকুলে আমরা ছিলাম, তো সেই জন্য আমরা মন্দিরের ভেতরটা এন্ট্রি করছি না। আর এখানে এই যে ফোর্ট আছে একদম ওপরে, এই যে ব্ল্যাক কালারে দেখছেন, মানে হালকা ছাই ছাই কালারের, এই ফোর্টের নাম রয়েছে সেই পুরাতন যুগে সেই মহারাজাদের আমল থেকে। মানে এটা হচ্ছে হিমাচলের সেই জায়গা আর কি, যেখানে রাজকার্য সবার আগে এখান থেকে তিলক করা হতো। এখানে বেশ কিছু পাহাড় আছে যেখান থেকে পুরো বরফের দৃশ্যটা একদম চোখের সামনে হাতছানি দেবে। লোকাল মানুষজন, লোকাল বাড়িঘর, অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করা যায় এখানে আসলে। এইবারে আমরা চলে আসছি কার্শাম ড্যামের সামনে, যে জায়গা দিয়ে গতকাল সন্ধেবেলায় এখান থেকে আমরা ক্রস করে চলে গিয়েছিলাম একদম সোজা চিটকুলের উদ্দেশ্যে। চিটকুল থেকে কলপাতে যেতে হলে এই জায়গাতে রয়েছে দুটো নদীর মিলনস্থল, একটা হচ্ছে সুতলেজ বা সতলুজ রিভার, আর তার সাথে রয়েছে বাষ্পা নদী। মানে আজকে আমরা যে নদীর পথ ধরে আসছি সেই নদী, এবং গত 2 দিন আগে ওই যে নারকান্ডা থেকে আমরা আসছিলাম ওখান থেকে ওই নদীর সাথে আমাদের সাক্ষাৎ হয়েছিল। তো সেই 2 নদী এই জায়গাতে মিলেছে। তো এখানে একটা ব্রিজ রয়েছে এবং তার সাথে রয়েছে একটা হচ্ছে এখানে পাওয়ার প্রজেক্ট। আর এই যে ব্রিজটা আছে কার্শাম ব্রিজ, এই ব্রিজটা পার করলে শুরু হয়ে যাচ্ছে এখান থেকে NH5 ন্যাশনাল হাইওয়ে 5, যে রাস্তা ধরে আমরা গতকাল এখানে এসেছিলাম। আর এই NH5 ধরেই কিন্তু শুরু হবে আজকে আমাদের কলপার উদ্দেশ্যে জার্নি। এই NH5টাই হলো হিন্দুস্তান তিব্বত রোড, যেটা ভারতবর্ষের 10টা ডেঞ্জারাস রোডের মধ্যে 5ম বলে মানা হয়। তার কারণ চোখের সামনে আপনাদের মোবাইলের স্ক্রিনে ভাসছে। যারা প্রথমবার আসছেন তাদের কাছে এই রাস্তা দেখলে মনে হবে মৃত্যু ফাঁদ, কারণ এই রাস্তাকে শুটিং স্টোন জোন বলা হয়, যেখানে ছোট বড় পাথর একদম বন্দুকের গুলির স্পিডে পাহাড়ের ওপর থেকে রাস্তায় পড়ে একদম ছিটকে যায় নদীর গর্ভে। তবে সত্যি বলতে হিমাচলের যারা গাড়ি ড্রাইভ করেন এই রাস্তায় বারংবার, তাদের কাছে এই রাস্তায় গাড়ি চালানো কোনো ব্যাপারই না।
কাজেই এই ভয়ঙ্কর রাস্তাকে ভয়ের চোখে না দেখে যদি অ্যাডভেঞ্চার মনে করা হয় তাহলে এই স্পিতি ভ্যালি ট্যুরের মতো আনন্দ জীবনে দ্বিতীয়বার মেলা বেজায় মুশকিল। এই রাস্তা হাইওয়ে হওয়ার জন্য গাড়িও চলছে বেশ দ্রুত গতিতেই। সবথেকে বড় সত্যি কথা, লাদাখের পর এই স্পিতি ভ্যালি যাওয়ার হাইওয়ে বাইক রাইডারদের জন্য সবথেকে অ্যাডভেঞ্চার প্রিয় রাস্তা। প্রায় ঘন্টাখানেক পথ চলার পর বিকেলের শেষ মুহূর্তে আমরা গিয়ে পৌঁছালাম কল্পা যাওয়ার আগে সবথেকে বড় মার্কেট রেকম্পিও বাজারে। এখন ঘড়ি কাটাতে সন্ধ্যে 7টা বেজে 38 মিনিট। এখন আমরা আসলাম যে জায়গাতে, এটা হচ্ছে রেকম্পিও বাজার। রেকম্পিও হচ্ছে একটা পপুলার মার্কেট কল্পা যাওয়ার আগে। এখান থেকে কল্পা মানে যেখানে হচ্ছে স্টে করছি আজকে আমরা, তো এখান থেকে প্রায় 5 কিলোমিটার থেকে 6 কিলোমিটার মতো রাস্তা। এই জায়গায় দাঁড়ানোর আমাদের আসল উদ্দেশ্য, এখানে বেশ কিছু কেনাকাটার জন্য দোকানপাট রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম একদম নর্মাল, কিন্তু এরপর থেকে মানে কল্পার পর থেকে কাল থেকে আমরা প্রত্যেকটা জায়গায় যে আমরা যেতে থাকবো না, মানে ততটা আমরা উচ্চতা উঠতে থাকবো। আর যতটা উচ্চতা উঠতে শুরু করবো প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু বাড়তে থাকবে। এখান থেকে চাইলে কিন্তু আপনারা অক্সিজেন সিলিন্ডার, যে জিনিসটা অবশ্যই প্রয়োজন হবে, তো ওটা কিন্তু পাওয়া যায় এখানে। তো এখানে আমরা খোঁজ করবো, যদি পাওয়া যায় এখান থেকে আমরা নিয়ে নেব। এখানে মার্কেটে প্রত্যেকটা জিনিসের দাম দেখছি একদম নর্মাল। 799 টাকা প্রিন্ট করা আছে, কিন্তু আমাদেরকে 100 টাকা মানে 99 টাকা ডিসকাউন্ট দিয়ে 700 টাকা নিয়েছে। তবে একজনের জন্য এটা হচ্ছে বেশি হয়ে যাবে হয়তো, কিন্তু 2 জন কিংবা 3 জন কিংবা 4 জন পর্যন্ত একটা নিয়ে নিলে কাফি। এই যে ক্যানটা, এটা হচ্ছে 12 লিটারের। এই হচ্ছে কল্পাতে আমাদের হোটেলের রুমের নাম হচ্ছে 202। এইদিকে রয়েছে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, দারুণ একটা ভিউ দেখা যায়। এখন যেহেতু রাতের সময়, দূরের দিকে পাহাড়ে সব হালকা হালকা করে সব টিম টিম করে বাড়িঘরগুলো সব লাইটগুলো সব জ্বলছে। এখানে পাশে রয়েছে দেখুন কল্পার মনেস্ট্রি, মানে ভাবা যায়। এই দেখুন সামনের ভিউটা দেখুন খালি, একদম মনেস্ট্রির পাশেই, মানে দারুণ একটা লোকেশন। আর এখানে রয়েছে আমাদের সুন্দর একখানা বেড, এটা হচ্ছে ডাবল বেড। এখানে পাশে রয়েছে অ্যাটাচ বাথরুম, এখানে সামনে রয়েছে একটা মিরর, বেসিন, এখানে রয়েছে একটা সুন্দর কোমোড, তার সাথে গরম জলের ব্যবস্থা সব কিছুই রয়েছে। আর আমার সব থেকে যেটা দুর্দান্ত লাগলো, মানে হোটেলের মধ্যে বসেই মনেস্ট্রি দর্শন হয়ে যাবে, আলাদা করে ওখানে যাওয়ার কোনো দরকার নেই। এই জায়গাতে ব্যাগপত্র রাখার জন্য কোথায় ওয়ার্ড্রপ দেওয়া আছে দেখুন, একদম দরজার পাশে এই জায়গাতে। এই জিনিসটা হয়তো অনেকেরই হয়তো খেয়াল হয়তো হবে না, বুঝতে পারবেন না। এখন ঘড়ি কাটাতে বাজে রাত্রি 9:30। এখন চলে আসছি ডিনার টেবিলে। এখানে রাতের যে কমপ্লিমেন্টারি যে ডিনার আছে, সেখানে আমাদেরকে দিয়েছে দেখুন ভাত রুটি, মানে 2 রকম অপশনই থাকে। তার সাথে রয়েছে পনিরের সবজি, এখানে রয়েছে ছোলার ডাল, আর এখানে রয়েছে আলু মটরের একটা সবজি, তাছাড়া রয়েছে স্যালাড। এখানে যেহেতু পাশে রয়েছে মনাস্ট্রি, যেটা আপনাদেরকে দেখালাম রুম থেকে, তো তার জন্য কিন্তু এখানে ভেজ খাবার দাবার দেওয়া হয়। কালকে আমরা ছিলাম চিতকুলে, সেখানে আমরা ননভেজ খেয়েছি। তারপর আবার যেখানে যাবো কালকে এখান থেকে মানে বেরিয়ে, সেই সব জায়গাতে ননভেজের অপশন থাকবে। তো এইরকম মোটামুটি ভেজ ননভেজ মিলিয়েই এইভাবেই চলতে হবে যতদিন এখানে থাকবো। আর দাদারা কেমন লাগছে খাবার দাবার? অমিতা তোমার? ননভেজ খেতে খেতে একটু আলাদা রকম টেস্ট পাওয়া গেল। তাহলে চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই এখনের মতো, তারপর দেখা হচ্ছে একদম কালকে সকালে। কল্পা থেকে সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। সকালের সময় এখানে জায়গাটা দেখুন কত সুন্দর। কালকে রাত্রে যখন আসছিলাম তখন আমি বুঝতেই পারিনি এখানে কি সুন্দর সুন্দর পাহাড়ের শ্রেণীগুলো রয়েছে, বরফ জমে রয়েছে। আর এখানে জানলা থেকে না কিন্নর কৈলাস দেখতে পাওয়া যায়, কিন্তু এখন পুরো মেঘে পুরো ঢেকে গেছে। কালকে রাত থেকে এত পরিমাণে মুষলধারায় বৃষ্টি চলছে দেখতে পাচ্ছেন, এখনও বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াস, মানে বৃষ্টি বন্ধই হচ্ছে না। বৃষ্টি বন্ধ হলে তবে তো আপনাদেরকে দেখাবো একটু ভালোভাবে। কিন্তু এখানে আগে বলছে একটা ভিউ পয়েন্ট আছে, যদি ভাগ্য ভালো থাকে ওখান থেকে কিন্নর কৈলাসের দর্শন কিন্তু আপনাদেরকে করাতে পারবো। আর এখান থেকে যদি 10 মিনিট পায়ে হেঁটে অল্প একটু এগিয়ে যাওয়া যায়, ওখানে সামনে রয়েছে আরেকটা মন্দির, তো ওই দিকটাতে আমরা যাবো। কিন্তু বৃষ্টি পড়ছে এখন। আর এখন ঘড়ি কাটা বেজে গেছে 8:30। নিচে কিন্তু ডাকও এসে গেছে সকালের খাবার দাবারের জন্য। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে রয়েছে লুচি, আর তার সাথে এখানে আলুর একটা সবজি আছে। ঝটপট করে খাওয়া দাওয়া করতে হবে, অনেক দেরি হয়ে গেছে। লুচি সাইজ দেখেছেন তো, ভালোই বানিয়েছে। আমাদের হোটেল লাগোয়া কল্পা মনাস্ট্রির ভেতরটা খুবই সুন্দর। অন্যান্য সময় গেলে কেমন লাগে জানি না, কিন্তু বৃষ্টির মধ্যে এই জায়গার সৌন্দর্য আমার কাছে সেরা লেগেছে। আজকে যেহেতু বৃষ্টিপূর্ণ ওয়েদার, তা না হলে এই জায়গাতে সারা বছর পর্যটকদের বেশ ভালো পরিমাণে ভিড় লক্ষ্য করা যায়। এই কল্পা বিভিন্ন কারণে বিখ্যাত। এখান থেকে দেখতে পাওয়া যায় কিন্নর কৈলাস, এখান থেকে দেখা মেলে একটার পর একটা আপেলের গ্রাম,
তাছাড়া শীত এবং বর্ষার তারতম্যের জন্যেও কল্পা বিখ্যাত। এই মনাস্ট্রি থেকে 3 থেকে 4 মিনিট পায়ে হাঁটার দূরত্বে রয়েছে কল্পার বিখ্যাত নারায়ণ নাগিনী টেম্পল, যেই মন্দিরকে ঘিরে প্রতি বছর কল্পার আসল উৎসব পালন করা হয়। তাছাড়া এখানে পাশে রয়েছে খুব সুন্দর একটা মন্দিরের ভিউ পয়েন্ট, যেখান থেকে কিন্নর কৈলাস একদম স্পষ্ট দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে। সত্যি কথা বলতে এই যে কল্পার জায়গাটা আছে না, এখানে পরিবেশ সুন্দর, বাড়িঘরগুলো সুন্দর। এখন আমরা ব্যাগপত্র এখান থেকে নিয়ে চেক আউট করে আমরা চলে যাচ্ছি একদম সোজা আমাদের পরবর্তী গন্তব্য আজকে নাকর দিকে। আর কল্পার যে জায়গাটা আছে আপনারা সবাই জানেন, এটা হচ্ছে একটা আপেলের গ্রাম। এই যে গাছগুলো দেখছেন, এগুলো সব হচ্ছে আপেলের গাছ। প্রচুর আপেল হয়ে রয়েছে এখানে। যেহেতু এটা হচ্ছে একটু টাউন এলাকার মধ্যে পড়ছে, অল্প একটু এগিয়ে গেলে ওখানে রয়েছে গাদা গাদা আপেলের বাগান। গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, ব্যাগপত্র রেখে রওনা হয়ে যায় তাড়াতাড়ি। আর এখানে দেখুন কল্পার টাইগার। এই যে দেখুন, আমরা এখন প্রবেশ করে গেলাম আপেলের বাগানের মধ্যে। এই জন্যই কল্পাকে বলা হয় আপেলের দেশ। দুই ধারে রয়েছে আপেলের বাগান আর তার মাঝখান দিয়ে সরু রাস্তা। আমি কোথায় চলে আসছি সেটাই আমি বুঝতে পারছি না। এ কি দার্জিলিং? দার্জিলিংয়ে যখন আমরা যাই সেম ভিউটা আমরা, সেম ভাইবটা আমরা পাই। সেই পাইন ফরেস্ট, সেই মেঘেদের আনাগোনা, চুল মাথা গোটা শরীর পুরো একদম মেঘেদের পুরো ঢেকে যাওয়া, সেই ফিলটাই এই জায়গাতে এসে পাচ্ছি। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। ওফ, চারিদিকে পাইনের ফরেস্ট রয়েছে দূরে, আর তার সাথে এইদিকে দেখুন একটা হচ্ছে রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে, পাহাড়ের বরফের রেঞ্জ একদম চোখের সামনে হাতছানি দিচ্ছে। এখন যে জায়গায় দাঁড়ালাম এই জায়গাটাকে বলা হয় সুইসাইড পয়েন্ট। এইদিকে মাথা উঁচু করে রয়েছে এরকম সব পাহাড়গুলো একদম খাড়া উপর দিকে উঠে গেছে, আর এই জায়গাটাকে সুইসাইড পয়েন্ট বলা হয়। তার কারণটা দেখুন, এখানে নিচে কিছু দেখা যাচ্ছে না, বাপরে বাপ, মানে এত গভীর খাদ এখানে। আর সামনে এখানে পাহাড়ের দুর্দান্ত রেঞ্জ দেখতে পাওয়া যায়, কিন্তু এই বৃষ্টিপূর্ণ ওয়েদারের জন্য কিছু দেখতে পাচ্ছি না এখানে। যখন ওয়েদার ভালো থাকে তখন এখান থেকে এত সুন্দর দুর্দান্ত ভিউ দেখতে পাওয়া যায়। তো এই জায়গার আমি একটা ভিডিও দেখেছিলাম অনেক দিন আগে, তো আজকে সেই জিনিসটা দেখতে পেলাম না, এটাই আফসোস আর কি। কিন্তু যেই জিনিসটার মধ্যে দিয়ে আমরা এই আসলাম এখান পর্যন্ত, এই জিনিসটা একদম পুরো ডিসেন্ট লেভেলের। সুইসাইড পয়েন্ট ছাড়াও এই জায়গার একটা নাম রয়েছে, দেখুন এখানে লেখা রয়েছে এই জায়গার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 2960 মিটার। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হিমাচলের একটা দুর্দান্ত গ্রাম, অফবিট ভিলেজ, যার নাম হচ্ছে রোগী ভিলেজ। জায়গাটা এতটাই সুন্দর, যদি পায়ে হেঁটে আপেলের বাগান দেখতে হয় একদম চোখের সামনে থেকে, তাহলে চলে আসতে হবে কিন্তু এই ভিলেজের মধ্যে। চারিদিকের পরিবেশটা দেখছেন কত সুন্দর। নিচে এখানে চাষবাস হচ্ছে, এখানে কিছু আপেলের বাগান আছে, তার সাথে এখানে কিছু সবজি আছে যেগুলো হচ্ছে অর্গানিক, সব মানে এখানে চাষবাস হচ্ছে। আর এই হচ্ছে এখানে গ্রামের কিছু বাড়িঘর, একদম অন্যরকম স্টাইলের। আর এখানে দেখছি বেশ কিছু বাড়িঘর আছে যেখানে সব গিজার লাগানো রয়েছে, সব সোলার গিজার। এই জায়গা থেকে আপেলকে একদম পাশ থেকে একদম পুরো ছুঁয়েও দেখা যায়, কিন্তু হাত না দেওয়াই ভালো। ঘুরতে আসছি আমরা সব পর্যটকের জায়গায় থাকা সব থেকে শ্রেয়। आपकी उम्र कितनी होगी? उम्र तो अब 17 साल से ऊपर हो गया। आपका नाम? नाम तो राम प्यारी। राम प्यारी, बहुत प्यारा नाम है। एप्पल देखने का सीजन कौन सा है? अच्छा टाइम? अभी 3-4 महीना ऐसा है। 3-4 महीना नहीं हो जाएगा। जहाँ का एप्पल मीठा होता है। हाँ। अभी कभी आइए हमारे कोलकाता में। हाय, नाम क्या है तुम्हारा? लाओ हाथ दो। तुम्हारा घर कहाँ पे है? तुम्हारा घर कहाँ पे है? ফেরার সময় আমরা দেখতে পেয়েছিলাম আজকের ওয়েদারের বিরল ভক্তিময় দৃশ্য কিন্নর কৈলাস। তবে সেটা অল্প কিছুক্ষণের জন্যই। মনে হচ্ছিল দুই পাহাড়ের ফাঁকে ভোলানাথের হালকা আবছা উপস্থিতি।
তবে ওয়েদার ভালো থাকলে কল্পা এবং আশেপাশের বেশ কিছু গ্রাম থেকে এই দৃশ্য খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এখান থেকে নাকো যাবার পথে রেকম্পিও বাজার থেকে হালকা খাবারে এখানের লোকাল সিঙ্গাড়া, মিষ্টি এবং চা দিয়ে পেট পুজো করলাম, কারণ বাকি পথে এই জার্নিতে ভারী খাবার পাওয়া বেশ মুশকিল। রাস্তায় বেশ কিছু ছোট ছোট ধাবা কিংবা ক্যাফে থেকে এই রকম হালকা পাতলা খাবার, কখনো চা, কখনো মোমো, কখনো ম্যাগি, এইসব খাবার খেয়ে কাটাতে হবে প্রায় সারাটা দিন একদম নাকোতে পৌঁছানো পর্যন্ত। কিছুক্ষণ পর আমরা যুক্ত হলাম আবার সেই গতকালের ভয়ঙ্কর রাস্তা ন্যাশনাল হাইওয়ে 5-এ, যেই রাস্তা ধরে গতকাল এই কলপাতে এসে পৌঁছেছিলাম। আবার সেই ভয়ঙ্কর সুন্দর অ্যাডভেঞ্চার প্রিয় রাস্তা ধরে জার্নি শুরু। আবার সেই রাস্তার ওপর অর্ধেক ঝুলন্ত পাহাড় এবং শুটিং স্টোন জোন ধরে এবং ডান পাশের নদীর গিরিখাত ধরে সামনের পথে এগিয়ে যাওয়া। এই স্পিতি ট্যুরে পাহাড়ের বাঁকে এমন কিছু ভিউ রয়েছে যেগুলো দেখলে আমাদের কিছুটা সেই নর্থ বেঙ্গলের একটা তিস্তা নদীর যে ভিউ একটা পড়ে রাস্তার ধারে, সেই রকম একটা ফিল দেয়। তো আমরা এখন এগিয়ে চলেছি NH 5 ধরে একদম হচ্ছে স্পিতির উদ্দেশ্যে ধীরে ধীরে। এই রোডে আপনারা কিন্তু একটা জিনিস কিন্তু নোটিস করতে পারবেন যখন আপনারা ঘুরতে আসবেন, এখানে যত দেখবেন স্পিতির দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলেছেন, ততই দেখবেন যে পাহাড়ের কোলে যে সবুজে যে সমাহার যে ছিল না, সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে। আর এই যে আমরা পাশ দিয়ে এখন যে নদীর পাশ বরাবর এখন যাচ্ছি, এইটা হচ্ছে সেই সুতলেজ রিভার বা সেই সতলুজ নদী। আর কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু আসতে চলেছে খাব সঙ্গম ব্রিজ, মানে সামনে রয়েছে একটা হচ্ছে সঙ্গম। তো ওই জায়গাতে গিয়ে এই নদীর সঙ্গে হবে আমাদের যাত্রার শেষ। তারপর ওই জায়গা থেকে শুরু হবে স্পিতি নদী ধরে একদম স্পিতির উদ্দেশ্যে রওনা। আপনারা হয়তো অনেকে হয়তো লাদাখ ট্রিপ করেছেন, তো লাদাখে সেখানের যে পাহাড়ের যে প্রকৃতি এবং যে স্পিতি ভ্যালি, তার মধ্যে বেশি কিন্তু পার্থক্য নেই। লাদাখ আর স্পিতি প্রায় দেখতে গেলে না একই রকম, সিমিলার, কিন্তু দুটো জায়গাতে একটা মিল রয়েছে, ঠান্ডার পরিমাণ মারাত্মক। এই জায়গাটাই হচ্ছে সঙ্গম, এখানে দুই নদীর মিলনস্থল হয়েছে। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সতলুজ নদী। আর এই যে সতলুজ যে নদীটা আছে না, এটা কিন্তু আসছে সরাসরি একদম চায়না থেকে, মানে তিব্বত থেকে। এই নদীটা চলে গেছে একদম সোজা এই রাস্তা বরাবর। আর ব্রিজটপকে এই দিকে যদি যাওয়া হয়, এই দিকে চলে গেছে স্পিতি নদী। তো আমাদেরকে এখন যেতে হবে স্পিতির দিকে। এই জায়গাটা এতটা সুন্দর, মানে দুর্দান্ত ভিউ। এতক্ষণ আমরা আসছিলাম, অনেকটা গরম ফিল করছিলাম, কিন্তু এই জায়গাতে একসাথে দুটো নদীর গর্জন আর তার সাথে তীব্র একটা ঠান্ডা হাওয়া, উফ, পুরো একদম হাড়ঘর পুরো একদম কাঁপিয়ে দিচ্ছে। এখানে সব যে ফ্ল্যাগগুলো আছে কী সুন্দর উড়ছে দেখুন। আর এই জায়গাটা একদম পুরো স্বর্গের মতো। এখানে দুটো পাহাড়ের ফাঁক দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে বরফের শৃঙ্গ, আর তার সাথে এরকম পুরো ভ্যালির পুরো একদম আনন্দ। এখানে নিচে রয়েছে দেখতে পাচ্ছেন একটা মন্দির, কিসের মন্দির জানি না, হয়তো ভোলে বাবার মন্দির হতে পারে। পাশ দিয়ে একটা ছোট্ট গেট আছে, নিচে এখানে নামতে হয়। আর এখানে রয়েছে ব্রিজের পাশে ছোট্ট একটা ক্যাফে, যেখানে খাবার টাবার খাওয়া যায়। আর এটা হচ্ছে একটা সুন্দর ভিউ পয়েন্ট। যত গাড়ি আসে, মানে স্পিতি ট্যুরে যত গাড়ি আসে, প্রত্যেকটা গাড়ি এই জায়গায় দাঁড়ায় এবং এই জায়গার যে ভিউটা সবাই কিন্তু এনজয় করে। এক কথায় জায়গাটা পুরো একদম মন মাতানো আর তার সাথে হাড় কাঁপানো। কেন বলছি দেখে বুঝতে পারছেন তো? এখন আমরা এসে পৌঁছালাম নাকোতে। এখানে একটা স্কুল আছে দেখুন, এত সুন্দর যে স্কুল হয়। এই পুরো স্কুলটা কিন্তু পাথর দিয়ে বানানো। এই স্কুলের নামটা কি জানেন? হ্যাংগ্রাং রিংচেং পাবলিক স্কুল নাকো। নাম উচ্চারণ করতে যেই বলতে যাবে, 3 বার ধরে পড়ে পড়ে মুখস্থ করলাম, তারপর আপনাদেরকে বলছি আমি। এখানে সামনে রয়েছে খুব সুন্দর একটা মনাস্ট্রি, যেটা হচ্ছে নাকোর মনাস্ট্রি। আর এই জায়গা থেকে কি পাহাড়ের দুর্দান্ত ভিউটা দেখুন, দেখেছেন তো? পুরো মেঘে পুরো চারিদিক অন্ধকার। এখানে একটু সানলাইট দেখা যাচ্ছে, এখানে কালো মেঘ, এখানে কালো মেঘ, আর তারই মাঝে রয়েছে সাদা সাদা বরফের কিছু শৃঙ্গ। এই দিকটা দেখুন, এদিকটা সাদা, এদিকে বরফ, আবার এই দিকটা দেখুন ঠিক বিপরীত। এখানেই রয়েছে নাকো মনাস্ট্রি। এই যে গেটটা দেখছেন সুন্দর, সামনে রয়েছে মনাস্ট্রি, আর তার সাথে এটা একটা গাড়ি পার্কিং। মানে যারা এখানে গাড়িতে করে এখানে আসছেন
তাদের গাড়ি সব এখানে সব পার্কিং করে সব রাখার ফ্যাসিলিটি রয়েছে। কি সুন্দর দুর্দান্ত জায়গা, দেখেছেন তো? চারিদিকটা পুরো একদম স্বর্গের মতো। এই মোনাস্ট্রি তৈরি হয়েছিল 11th সেঞ্চুরিতে। এই হচ্ছে সুন্দর একটা ছোট্ট গেট। এখানে ওপেনিং টাইম সন্ধ্যে 6টা পর্যন্ত, কিন্তু এখন বেজে গেছে সন্ধ্যে 7টা। কিন্তু বাইরের যে লুকটা সেটা দেখাচ্ছে দেখুন। 11th সেঞ্চুরি, মানে বুঝতে পারছেন কত দিনের প্রাচীন। এটা হচ্ছে বাইরের লুক। এটা হচ্ছে খুব সম্ভব মোনাস্ট্রি। গেট বন্ধ রয়েছে এখন, কিন্তু এখানে আশেপাশের পরিবেশ দেখুন কত সুন্দর। এই যে দেখছেন পুরো দেওয়ালগুলো সব কিন্তু পাথর দিয়ে তৈরি, দুর্দান্ত লাগছে। এখানে সামনেই রয়েছে একদম মোনাস্ট্রির পাশে নাকোর বিখ্যাত নাকোর লেক। এইরকম সরু গলি দেখতে পাচ্ছেন, এইরকম সরু গলির মধ্যে দিয়ে কিন্তু সবাইকে এখানে আসা যাওয়া করতে হয়। রাস্তাটা দেখেছেন তো, মানে এক ধরনের একটা নতুন ফিলিং। এটাই হলো নাকোর লেক, একদম পাহাড়ের শীর্ষে অবস্থিত। এরকম সুন্দর একটা সবুজ জলাধার, আর এখনের সময় কিন্তু হালকা হালকা করে বৃষ্টি পড়ছে এখানে। তো কিছুক্ষণ এই জায়গাটা ঘুরে নিই। তারপর এখানে পাশে রয়েছে আজকে আমাদের হোটেল, যেখানে আজকে রাত্রেবেলায় আমরা স্টে করছি। কি দুর্দান্ত লোকেশন দেখুন। এখানে কিছু বোট রয়েছে, মানে বুঝতে পারছেন পাহাড়ের টপে এসে এরকম লেকের মধ্যে বোটিং, আর কি চাই। এই হচ্ছে আমাদের আজকের হোমস্টে। খুবই সুন্দর একটা হোমস্টে দেখতে পাচ্ছেন। ছোট্ট একটা গেট রয়েছে। হোমস্টের ভেতরটা খুবই সুন্দর। এখানে লাইন ধরে অনেকগুলো রুম আছে। এখানে ফার্স্ট ফ্লোরে আমাদেরকে এই রুমটা দেওয়া হয়েছে। রুমটা দেখুন খালি, দেখছেন তো কত সুন্দর। ডাবল বেড, সুন্দর সুন্দর দুটো ব্ল্যাঙ্কেট। এখানে পাশে রয়েছে আরও বেশ কিছু ব্ল্যাঙ্কেট। এখানে রয়েছে খুব সম্ভব ব্যালকনি। এখানে রয়েছে সুন্দর একটা বাথরুম অ্যাটাচ, সুন্দর একটা কোমোড আছে। এখানে রয়েছে বেসিন, এখানে মিরর রয়েছে, গিজারের অপশান রয়েছে। দারুণ দারুণ। চারিদিকে দেওয়ালগুলো দেখছেন উডেন ফিনিশ। চার্জিংয়ের জন্য এখানে ব্যবস্থা রয়েছে, এখানে ব্যবস্থা রয়েছে, তার সাথে এখানে রয়েছে ব্যবস্থা। নিচেটা এরকম ম্যাট্রেস দেওয়া আছে। এখানে রয়েছে ছোট্ট একটা ড্রয়ার। এদিকে কি রয়েছে চলুন দেখা যাক। বাহ, এখানে রয়েছে সুন্দর একটা ব্যালকনি, দারুণ দারুণ। এইদিকের ভিউটা দেখেছেন তো, সত্যি বলছি অসাধারণ একটা পরিবেশ। নাকো জায়গাটার মানে আমি জানি না। এখন ঘড়িতে মোটামুটি ওই রাত্রি 9:30 মতো বেজে গেছে। এই হচ্ছে এখানের ডাইনিংয়ের হল। মানে এতদিন এত জায়গায় ঘুরেছি, এই জায়গাটা এই যে খাওয়া দাওয়া, এই যে পরিবেশনা, এটা আমার কাছে একদম দুর্দান্ত লেগেছে। আর এখানে যে খাওয়া দাওয়ার স্টাইল একদম পুরো ঘরোয়া পদ্ধতিতে। এখানে খাওয়া দাওয়া দেখছেন কীভাবে সার্ভ করে দিচ্ছে একদম এই জায়গায় বসে, মানে চোখের সামনে। এখানে খাবারে রয়েছে দেখুন, ভাত আছে, রুটির অপশান রয়েছে, মানে ভাত রুটি দুটোই রয়েছে। তার সঙ্গে রয়েছে একটা হচ্ছে মিক্স ভেজ সবজি, যেখানে গাজর ফুলকপি কিছু একটা দেওয়া আছে। এখানে রয়েছে খুব সম্ভব এটা হচ্ছে ছোলার ডাল, তার সাথে পেঁয়াজ রয়েছে, কাঁচা লঙ্কা রয়েছে, আচার রয়েছে। আর এখানের হিমাচলের কাঁচা লঙ্কাগুলো দেখছেন তো, এক কামড়ে পুরো কান গরম। তারপর রাতের মতো আর কোনো টেনশন নেই। দারুণ, ভালো না? খাবারের যে পরিবেশটা আরো হ্যাঁ, এটাই পুরো একদম মানে একটা নতুন জিনিস পেলাম এখানে এসে। এমনিতেই পাহাড়ের খাবার দাবারের একটা নাম রয়েছে, তার উপর এটা হচ্ছে একটা হোমস্টে। তো এখানের যে হোমস্টের যে ওনার আছে, তাদের পুরো পরিবার কিন্তু এখানে একসাথে আছে। এখানে পুরো পরিবার हो जहाँ पे। आइडिया कहाँ से आया? आपका होम स्टे बहुत अच्छा लगा, खाना पीना हो, रूम हो, आपका सर्विस हो, बहुत अच्छा लगा हम लोगों को। मैं देखेंगे फोटो। यूट्यूब में डालूंगा। आपका एज कितना होगा? 88। तो जो लोग जहाँ पे घूमने आते हैं टूरिस्ट, आप क्या बोलना चाहेंगे उसको? यहाँ आओ, बहुत स्वर्ग है तो। यहाँ पे क्या पूरा साल ठंड रहता है? यहाँ ऐसे ही रहता। 2006 की बात है, 26 जून 1 फुट बर्फ गिरी थी। আজকের এই পর্বটা শুরু হয়েছিল একদম চিতকুল থেকে, তারপর কল্পা, তারপর আজকে এসে পৌঁছালাম নাকোতে। তো যতটা পেরেছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। এখনও রয়েছে অনেক সাইট সিন, অনেকগুলো জায়গা আছে। কালকে আমরা এখান থেকে চলে যাবো সোজা একদম কাজার উদ্দেশ্যে। তারপর চন্দ্রতাল রয়েছে, তারপর আরও বেশ কিছু জায়গা রয়েছে। তো যাই হোক, আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। এই পর্বটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আর আমি যাদের সঙ্গে ট্রাভেল করছি না, দ্য হেরিটেজ ট্রাভেলস, তাদের দেখুন কন্ট্যাক্ট ডিটেলস এবং সমস্ত কিছু খরচের ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাইকে টাটা।